স্যার আমি 2599 থেকে কথা বলছি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। রাজা, রাতের কি খবর? কোনো ফোন কলস, কোনো কমপ্লেন? না স্যার, কোনো কল কমপ্লেন কিছুই না। রাতে ফোন ডেস্কে কার ডিউটি ছিল? আমার ছিল স্যার, কোনো কল আসেনি। আরে শিওর? হ্যাঁ স্যার। আরে বাহ, আমাদের এই এলাকায় রাতভর না কমপ্লেন, না কোনো ফোন কলস, না ঝামেলা। এটা সত্যি সত্যি গুড মর্নিং। সারাদিন এই শান্তিটা বজায় রাখতে হবে, ঠিক আছে? আদর্শগঞ্জের সেই রাতটা শান্ত ছিল। পরের দিন সকালে সূর্য ওঠার পরই শান্তি অশান্তিতে পরিণত হয়। মনে করো ভূমিকম্প এলো। গুড মর্নিং মল্লিক গুড বাবু। মর্নিং দিনেশ বাবু, গুড মর্নিং। সব ঠিক আছে? অলওয়েজ ইন টাইম স্যার। দেখা হবে, চলুন আবার দেখা হবে। মনসুর স্যার। হ্যাঁ, চল স্টার্ট কর। স্যার স্যার স্যার, দুর্ঘটনা ঘটে গেছে। কেন, কি হয়েছে? স্যার মনসুর স্যারকে গুলি করে দিয়েছে স্যার। কোথায় হয়েছে এটা? চলুন আমি দেখাচ্ছি স্যার। হ্যাঁ স্যার, রাস্তায় আছি। 10 মিনিটের মধ্যে পৌঁছবো হসপিটালে। কে খবর দিয়েছিল? স্যার ওখানে একজন চাওয়ালা থাকে, জগদীশ, ওই এসে বলেছে। মনসুর স্যারের উপর ফায়ারিং হওয়ার সময় কেউ ছিল না আশেপাশে? বাজারের একজন ব্যবসায়ী ছিলেন, দীনেশ গুপ্ত, উনি ছিলেন, আর কেউ ছিল না। হ্যালো, এই যে রাজের চোখ বাঘ আছে না? হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তার উপরে। অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান। স্যার অ্যাম্বুলেন্স আমি ডেকে পাঠিয়েছি। দীনেশ বাবু, আপনি কি দেখেছেন? আরে একটু আগে ওনার সাথে আমার দেখা হয়েছিল ওই পিছনের গলিতে। উনি এগিয়ে গেলেন, আমি চলে এলাম। তারপর গুলির শব্দ শুনতে পেলাম, ছুটে এসে দেখতে পেলাম কিছু লোক বাইকে বসে গুলি চালাচ্ছে, আর মনসুর দাদা গুলি খেয়ে মাটিতে পড়ে গেল। দীনেশ গুপ্ত বললেন যে আশেপাশে অনেক লোক ছিল, কিন্তু সব ভয় পালিয়ে গেল। দীনেশ বাবুকে আমরা পুলিশ স্টেশনে বসিয়ে রেখেছি স্যার। আমি কনস্টেবল রামলাল বলছি, আদর্শগঞ্জ থানা থেকে। ম্যাডাম, একটা বাজে খবর আছে। আজ সকাল সকাল রামলাল বাবু একটু পরিষ্কার করে বলবেন সব ঠিক আছে তো? মনসুর স্যারকে কেউ গুলি করেছে। ম্যাডাম, এটা কি বলছেন আপনি? হ্যাঁ ম্যাডাম, সিভিল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ওনাকে। অনেক রক্ত বেরিয়ে গেছে স্যার। কিন্তু রাজেন, এটা কি করে সম্ভব যে স্যার খালি হাতে ছিলেন? সার্ভিস গান কোথায় ছিল? এখনো কিছু বোঝা যায়নি স্যার। আনার সময় ওনার ব্লাড লস হাই ছিল, ক্রিটিক্যাল ছিল। আমরা সব রকম চেষ্টা করেছি, বাট সরি, আমরা ওনাকে বাঁচাতে পারলাম না।
আদর্শগঞ্জ থানার সিনিয়র ইন্সপেক্টর মনসুর মল্লিককে গুলি করা হয়েছে। উনি এখন সিভিল হসপিটালে ভর্তি। আমাদের সূত্র অনুযায়ী ইন্সপেক্টর মল্লিক প্রত্যেক দিনের মতোই মর্নিং ওয়াকে ছিলেন। তখন মোটরসাইকেলে করে কিছু দুষ্কৃতী এসে ওনার উপর গুলি চালায়। আরো একটা খবর যেটা সামনে এসেছে আর হুলুস্থুলু ফেলে দিয়েছে যে নিজের সাহসিকতা এবং সততার জন্য পরিচিত ইন্সপেক্টর মনসুর মালিক সকালে মর্নিং ওয়াকের সময় নিরস্ত্র ছিলেন। ওনার সার্ভিস গান ওনার কাছে ছিল না এবং ঠিক তখনই ওনাকে হামলা করা পুলিশ হয়। আপাতত এই ব্যাপারে আমাদের এখনো কিছু জানায়নি, তবে গোপন সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে খুনের সময় ওখানে অনেকে ছিল, কিন্তু গুলি চলার সময় ভয়ের কারণে সবাই পালিয়ে যায়। সিনিয়র ইন্সপেক্টর মনসুর মল্লিককে সুপার কপের উপাধি দেওয়া হয়েছিল যখন উনি আদর্শগঞ্জে সফলতার সঙ্গে একটা ক্রিমিনাল গ্যাংকে শেষ করে দিয়েছিল আর অরাজকতার সাম্রাজ্য ভেঙে ফেলেছিল। ছটা গুলি আমরা এনার বডি থেকে বার করে নিয়েছি ইন্সপেক্টর। অ্যাকচুয়ালি নিয়ে আসার সময় ওনার বডিতে কিন্তু সেরকম পালস ছিল না, ব্লাড লস এত হয়েছিল। আরেকটু যদি আগে নিয়ে আসা হতো। ভয়ে সবাই পাথর হয়ে গেছিল ডক্টর। লোকেশনে যে মর্নিং ওয়াকাররা ছিল তারাও সব পালিয়ে গেছিল। যদি কেউ একটু সাহস দেখাতো তাহলেই ওনাকে আগেই নিয়ে আসা যেত। ডক্টর এই মার্কটা কিসের? এটা কোনো পুরনো ইনজুরির মার্ক। এই ফায়ারিং থেকে এটা হয়নি। এই নিউজ চ্যানেলের লোকেরা কি সব উল্টোপাল্টা বলছে? আমি বাবাকে দেখবো। বাবা কোথায়? নিউজ চ্যানেলের লোকেরা ঠিকই বলছে, স্যার আর নেই। লজ্জা করে না আপনাদের নিজের সিনিয়রের সম্পর্কে এরকম বাজে কথা বলতে? এই সকালেই তো আমরা ফোনে কথা বলেছিলাম, ও মর্নিং ওয়াকে যাচ্ছে। এরকম কি করে হলো? ইয়ার কি হচ্ছে নাকি? সব হঠাৎ হয়ে গেছে ম্যাম। ওয়াকে যাবার আগে তো স্যার আমাদের সঙ্গে দেখা করলেন। আমরা তো তখন এটা জানতাম না যে এটাই আমাদের লাস্ট মিট ছিল। বাবাকে আমি দেখবো। আমি বাবাকে দেখবো মা। আমি ছুটে গিয়ে দেখতে পেলাম ওই লোকগুলো বাইকে বসেছিল। শুটারের মুখ দেখতে পেয়েছো? দেখতে পাইনি স্যার। ওই লোকগুলো হেলমেট পরেছিল আর ওই দ্বিতীয় বাইকে যে ছেলেটা ছিল ও অনেকটা দূরে ছিল। ভয় তো আমিও খুবই পেয়েছিলাম স্যার। আর মনসুর দাদাকে আমরা সব ব্যবসায়ীরাই সম্মান করি স্যার, তাই তো সাহস করে এগিয়ে গেলাম, কিন্তু বাকি লোকেরা পালিয়ে গেল। বাইকের নাম্বার বা কিছু মনে আছে তোমার? সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমি সব বুঝতে পারিনি। আর মনসুর দাদার শরীর থেকে এত রক্ত বেরোতে লাগলো, মানে আমার মাথা তো একদম খারাপ হয়ে গেছিল। মনসুর স্যার প্রতিদিনের মতো সকালে থানায় এলেন, নাইটের রিপোর্ট নিলেন আর তারপরেই বেরিয়ে গেলেন। কিন্তু প্রতিদিনের মতন ওনার সার্ভিস গান ওনার কাছে ছিল না। ম্যাডাম, এটা আমরা জানতাম না। আর আমরা কি করে জানতাম যে ওনার কাছে গান ছিল না? কিন্তু কেউ না কেউ তো জানতোই যে সিনিয়র অফিসার মনসুর মল্লিক আজকে গান ছাড়াই বেরিয়েছেন। ওনার গান সবসময় ড্রয়ারই থাকে। উনি রোজ সকালে আসেন, রিপোর্ট নেন আর গান নিয়ে ওয়াক করতে যান। কিন্তু আজকেই গান নিয়ে যাননি আর আজকেই অ্যাটাক হলো। রাজেন, এটা কিন্তু কাকতালীয় নয়। আপনার কথা বুঝতে পারছি না। সবকিছু নর্মাল ছিল। আমাদের মধ্যে কেউ জানতাম না যে স্যার গান নিয়ে যাননি, আর কেউ নোটিশও করেনি। সিনিয়র ইন্সপেক্টর মনসুর মল্লিককে মারার প্ল্যান বানানো হয়েছিল, এরকম কিছু সামনে এসেছে? এখন ইনভেস্টিগেশন চলছে। সিনিয়র ইন্সপেক্টর মনসুর মল্লিক সবসময় নিজের কাছে গান রাখতেন কাউন্টার অ্যাটাকের জন্য। উনি আজ কেন বেরোলেন মর্নিং ওয়াকে খালি হাতে? দেখুন, এই প্রশ্নটা আমাদের মনেও আছে, ইনভেস্টিগেশনের পর জানা যাবে। স্যার, আপনার মনে হয় না এই যে ষড়যন্ত্রটা করা হয়েছে এটা আপনাদের ডিপার্টমেন্টই? এই টিআরপি রিপোর্টটি নিজের চোখে এত শক্ত করে বেঁধো না। মনে হচ্ছে পট্টিটা আপনাদের ডিপার্টমেন্টের মুখেও লেগে আছে, এই জন্য আপনারা সত্যিটা বলতে ভয় পাচ্ছেন। আপনি সাহসী তো? আপনিই বলুন সত্যি কি? এটা কি সত্যি না যে ইন্সপেক্টর মালিকের সততার জন্য ডিপার্টমেন্টের সব অফিসারদের উপরি আমদানি বন্ধ হয়ে গেছিল? এক্সকিউজ মি প্লিজ। শামশের, ব্যাপারটা কি বলতো? সমস্ত ইনফরমাররা নিজেদের ফোন বন্ধ করে বসে আছে। কিন্তু ম্যাডাম, আমি তো আপনার ফোন একটা রিংয়ে উঠালাম না। কিন্তু যেটা হয়েছে সেটা প্রত্যেকবারের মতো নয় শামশের। আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র ইন্সপেক্টর মারা গেছেন, সেটাও দিনের বেলায়। শামশের, যা খুশি হয়ে যাক, দুনিয়া এদিক ওদিক হয়ে যাক, তুই ওই 4টে ছেলেকে এনে দে যারা বাইকে করে এসেছিল। আমি পুরো ট্রাই করব ম্যাডাম। ড্রাইভারের কথা বলিসই না, আমার রেজাল্ট চাই। আমি মনসুর স্যারকে খুব সম্মান করতাম, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, সম্মান আর ভয়ের মাঝখানে রেখাটা খুব পাতলা ম্যাডাম। সবাই খুব ভয় রয়েছে, সবাই একটাই কথা বলছে ম্যাডাম যে মনসুর সাহেব বোল্ড আউট হননি, ওনাকে রান আউট করা হয়েছে। তুই আদর্শগঞ্জ পুলিশ স্টেশনের দিকে ইশারা করছিস? এবার আপনি যখন এত খোলাখুলি বলছেন তাহলে আমি বলি, সবাই খুব ভয় রয়েছে ম্যাডাম। সবার মনের মধ্যে একটাই কথা চলছে যে ডিপার্টমেন্টে এরকম একজন পুলিশ অফিসারকে যদি কেউ মেরে চলে যেতে পারে তাহলে সাধারণ মানুষ তো পোকামাকড়। পাবলিক একদিক থেকে ভয় পায় আর অন্য দিক থেকে ডিপার্টমেন্টের উপর কাদাও ছুটতে থাকে। যাক, ছাড়ো।
আমাদের শুধু এটার উপর ফোকাস করতে হবে যে 4 জন বাইকে কারা ছিল, আর ওরা কি করে জানতে পারলো যে শুধুমাত্র আজকের দিনেই মিস্টার মল্লিক সার্ভিস গান না নিয়ে ওয়াকে গেছেন। যাদব কাউকে ছেড়ে দেওয়া যাবে না, সে যদি আমাদের ডিপার্টমেন্টের ভেতরে লোক হয় তাও। ইয়েস স্যার, অ্যাটাকের সময় উনি খালি হাতে ছিলেন, এটাই বড় কোয়েশ্চেন মার্ক। দেখো, তার থেকেও বড় কথা হলো সেই মানুষটা কে, যে জানতো উনি নিরস্ত্র। সেই যেই হোক না কেন, সেই হত্যাকারীদের ইনফরমেশন লিক করেছে যে কাউন্টার অ্যাটাকের কোনো চান্স নেই, সিগন্যাল সবুজ কাজ করে দাও। স্যার, মনসুর স্যারের ক্লিন আপ ড্রাইভ অনেক গ্যাংকেই ওনার শত্রু বানিয়েছিল। এবার কিন্তু আমরা ওদের প্রাণে ছাড়বো না যাদব, যারা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট অফিসারকে মেরেছে। আদর্শগঞ্জ থানা টিমের সঙ্গে কথা বলেছি স্যার। মনসুর স্যার তো ভীষণ ডেয়ারিং মানুষ ছিলেন, গুলি চালাতে কোনোদিনও পিছু সরেননি, গুলি খাওয়ার থেকেও নয়। একটার বদলে 10টা চলবে, কিন্তু আজকের পর তোমাদের এই এলাকায় আর চলবে না। পুরো আদর্শগঞ্জ থানায় আমাদের জন্য সাসপেক্ট। যেই এই ইনফরমেশন পাস করেছে যে আজকে মনসুর সাহেব সার্ভিস গান ছাড়াই গেছেন বা নিয়ে যেতে ভুলে গেছেন, তাকে আমার চাই। ও যদি আমাদের হাতে থাকে তাহলে শুটার্স আর মাস্টারমাইন্ড দুজনেই আমাদের হাতে থাকবে। ইনভেস্টিগেশন টিম আমাদের সকলের মোবাইল নাম্বার চায় আর গোপন নাম্বার। আমাদের কাছে একটাই নাম্বার আছে। আমার কাছেও একটাই নাম্বার আছে। দেখো, এখানে পুলিশের তদন্ত করছে, কিছু লুকোনোর চেষ্টা করলেই নিশ্চিত ধরা পড়ে যাব। পুরো কোঅপারেশন করতে হবে, যে লুকোবে সে পস্তাবে। স্যার কোথাও এরকম নয় তো যে মনসুর মল্লিক সকালে নিজের কেবিনে গেছে আর ওনার ড্রয়ারে সার্ভিস গানের শুধু কেসটা ছিল, গান নয়? আর উনি হয়তো ভেবেছেন যে হয়তো গান বাড়িতে ফেলে এসেছেন, তাই সেই জন্যই গান ছাড়া মর্নিং ওয়াকে বেরিয়ে যায়। আমার মনে হয় আগে থেকেই কেউ গান বার করে সেটা লুকিয়ে রাখে, তারপর ফিঙ্গারপ্রিন্টস মুছে আবার সেটা কেসে রেখে দেয়, আর সেটাই আপনি ইনভেস্টিগেশনের সময় খুঁজে পান। এবার বাইরের কেউ সিনিয়র ইন্সপেক্টরের কেবিনে ঢুকে গানকে বার করা, লুকোনো, তারপর আবার ফিরে আসা অত সোজা কাজ নয়। আপনারা দুজনে ইনসাইড জবের দিকে ইশারা করছেন। ওই সময় সব জায়গায় এই অ্যাঙ্গেলেরই কথা হচ্ছিল, আর আমিও এই অ্যাঙ্গেলকে কখনোই রুল আউট করিনি। মনসুর মালিক খালি হাতে কেন ছিলেন, আর এই কথা কে কাকে বলেছিল, এই প্রশ্নগুলোর মধ্যেই ছিল এই মার্ডারের রহস্য। আমি কি করি? কেন ধরে নিয়ে যাচ্ছেন? চল চল। মালিক মালিক মালিক, সারেন্ডার করছি, আমাকে মারবেন না। আপনি যদি এই অ্যাঙ্গেল থেকে বলেন আমাদের মধ্যে কেউ বা আমরা সকলে মিলে গানটা সরিয়েছি আর আপনারা আসবার আগে আবার ওখানে রেখেছি, তো প্লিজ স্যার এই অ্যাঙ্গেলটাকে ড্রপ করে দিন। সাহেব, মনসুর স্যার এতটাই কড়া অফিসার ছিলেন যে ওনার সার্ভিস গান গায়েব করা তো দূরের কথা, যদি কেউ ছুঁতো সেটা তাহলে তো পুরো থানা তোলপাড় হয়ে যেত স্যার। মনসুর স্যার গত 1 বছর ধরে এখানে পোস্টিং ছিল, আর গত 1 বছরে এমনও কোনো সকাল আসেনি যে উনি থানায় আসেননি আর রাতের রিপোর্ট নেননি। আর এরকম একজন মানুষের গান কেসে থাকবে না, এটা কিভাবে মেনে নেবেন উনি? মনসুর সাহেব সত্যিকারের স্বচ্ছ ভারত অভিযানের সেপাই ছিলেন। উনি নিজে সমস্ত এলাকা সাফাই করেছিলেন, তাহলে কি উনি নিজের থানাকে নোংরা হতে দিতেন? একেবারে ঠিক কথা বলেছেন স্যার। মনসুর স্যার যেদিন নিজের হাতে পোস্টিংটা নিলেন, প্রথমে নিজে থানাটাতে ঝাড়ু লাগিয়েছিলেন। যদি থানা সাফ হয় তবে তো এলাকাটা সাফ হবে, আর আমরাও তো ওনার সাথে ছিলাম। ঘুষ হিসেবে 1 টাকাও 1 বছরে আসেনি স্যার। রাজেন, ঘুষের টাকা রক্তের মতো হয়, যদি একবার সেই স্বাদ মুখের মধ্যে লেগে যায় তার অন্য কোনো স্বাদ ভালো লাগে না। তারপর সে সেই রক্ত পাওয়ার জন্য নিজের লোকের রক্ত ঝরাতে পারে। ক্রিমিনালরা থানায় কথাটা বলতো, ওই একই কথা খুব দুঃখের সঙ্গে বলছি, আমরা কিছু করিনি। কিন্তু রাজেন, একটা কথা 100% সত্যি, কারো না কারো কাছ থেকে এই টিপস খুনিরা নিশ্চয়ই পেয়েছিল যে মনসুর মালিক খালি হাতে ছিলেন। স্যার ওই কথা আমরাও বলছি, কথাটা লিক হয়েছে, নয়তো কার ক্ষমতা হবে বাঘের মুখে হাত ঢোকানোর? আর ওই লিক আমাদের মধ্যে কেউ বা আদর্শগঞ্জ থানার কোনো কর্মচারী করেনি স্যার। 4 জন ছিল 2টো বাইকের ওপর। কোন গ্যাং থেকে ছিল ওরা? মনসুর স্যারকে অ্যাটাক করার কথা কোনো গ্যাং কি ভাবতে পারে স্যার? সাহেব, সে যদি আদর্শগঞ্জ থেকেও হয় না সাহেব, তাহলে আপনি ওকে এখানে পাবেন না, এখান থেকে পালিয়ে গেছে হয়তো। মনসুর সাহেব আসার পর থেকে আমাদের তো ডাল রুটিরই টান পড়ে গেছে স্যার। আমাদের মধ্যে এমন কেউ নেই স্যার যে ওর ট্রান্সফারটা চাইতাম না, কিন্তু এইভাবে পৃথিবী থেকে ওনাকে ট্রান্সফার করে দেওয়ার বুদ্ধিটা
সত্যি বলছি স্যার, আমরা ভাবিনি। সাহেব কিছু মনে করবেন না, সর্ষের ভেতরেই ভূত আছে সাহেব। ভিতর থেকে যখন আছে তখন বল আমায়, আর নয়তো খোঁজ লাগা যে লোকটা কে ছিল। তা না হলে তোরা প্রত্যেকে কিন্তু কোনোদিন আর বাইরের জীবন দেখতে পারবি না। স্যার, আদর্শগঞ্জ পুলিশ স্টেশনের কোনো হাবিলদার আর পিএসআই এর ফোন রেকর্ডস কিছুই বলছে না। কেউ কিছু বলছে না নুসরাত। একটা অবাক নিস্তব্ধতা স্যার, চারিদিকে। ইনফরমারদের 4 গুণ টিপ অফার করা হয়েছে, কিন্তু কেউ কিছুই বলছে না, সবাই ঘেঁটে আছে। ঘেটে আছে না মিলে আছে? নুসরাত, কেউ কিছু না বললেও সবাই জানে যে মনসুর স্যারের কাছে যদি সবসময়ের মতো গানটা থাকতো তাহলে আজকে শুটারদের লাশ পড়ে থাকতো। যেদিন থেকে মনসুর স্যার চার্জ নিয়েছিলেন সেদিন থেকে মৃত্যুদিন পর্যন্ত উনি যতগুলো ফাইল ক্লোজ করেছেন, যতগুলো এনকাউন্টার করেছেন আর যতগুলো গ্যাং অপারেশনকে ভেস্তেছেন, সব ছোট বড় কেসের ডিটেলস চাই। ইয়েস স্যার। গফুর দাদা, আপনি? সুলতান, কিছুদিন আমি এখানে থাকবো। আপনারই বাড়ি, আসুন। গফুর দাদা, গফুর দাদা, এরকম হঠাৎ? কেন, চিঠি লিখে আসতে হবে নাকি? কেন আমি হঠাৎ আসতে পারি না? না, মানে সবকিছু ঠিক আছে তো? কোনোদিন তো এসব কথা জিজ্ঞেস করিসনি ঠিক আছে কিনা, আজ আবার জিজ্ঞেস করছিস? এরকম কোনো ব্যাপার না গফুর দাদা। এই ব্যাপারে নাক গলাস না সুলতান, সেটা তো তুইও জানিস আর আমিও জানি। তোর বেগমকে বল কড়া চা খাবো আমি চিরকালের মতো। আবে কি করতে হবে কিছু বুঝতে পারছি না। কিছু করবো না এখন, এখন চুপ করে বসে থাকি। কতক্ষণ? যতক্ষণ না ব্যাপারটা ঠান্ডা হয়ে যায়। আবে বোবা কালা নাকি, দেখছিস না কেসটা কিরকম দিন দিন বেরিয়ে চলেছে। ঠিক আছে, তুই বলে দে তাহলে কি করা উচিত আমাদের। আরে আমি তোকে জিজ্ঞেস করছি আর তুই আমাকেই জিজ্ঞেস করছিস। হয়তো স্টেটে পুরো ফোর্স লেগে যাবে এই কেসে আর মনসুর স্যারের খুনি অবশ্যই ধরা পড়বে। আমি শুনেছি সবার সামনে ওকে মেরে ফেলা হয়েছে। হসপিটালে নিয়ে যাওয়া তো দূরের কথা, কেউ ওর কাছে পর্যন্ত যায়নি, সবাই পালিয়ে গেছে। আর ও ওখানে রক্তে মাখামাখি হয়ে পড়েছিল। ওই রক্ত বৃথা যাবে না ম্যাডাম। মনসুর স্যার যে কাজগুলো শুরু করেছিলেন সেটা অবশ্যই চলবে। ওনার মতো অফিসার ছিল না আমাদের ডিপার্টমেন্টে, এই কথাটা সম্পূর্ণ মন থেকে বলছি। ওর মতন সাহসী অফিসারের এইভাবে মৃত্যু, মনে হচ্ছে যেন শিকার করার জানোয়ার। না না ম্যাডাম, আপনি এরকম একদম ভাববেন না। মনসুর স্যার অবশ্যই কয়েকটি বেঈমানের রাস্তার কাঁটা ছিলেন, কিন্তু তিনি শহীদ হয়েছেন সত্যের জন্য আর সততার জন্য। আর এই কেসের সত্যটাও সামনে আসবেই, খুনি যেখানেই থাকুক, যেই হোক। আমি কথা দিলাম। পুলিশকে মারতে কেউ সেই দিনই চাইবে যেদিন কেউ নিজে সুইসাইড করতে চাইবে। তো মনসুর সাহেবের মতো অফিসারকে? না স্যার, কোনো চান্সই নেই। বাইকে করে খুন করার টেকনিক গ্যাংয়ের লোকেরা ইউজ করে। আর যে রিভলভারটা ইউজ করা হয়েছে না, সেই রিভলভার প্রত্যেকটা গ্যাং মেম্বারের কাছে থাকে। আচ্ছা, এটা কোনো নকশালি হামলা নয় তো স্যার? হতে পারে অনেকদিন চুপচাপ থাকার পর এতদিন পরে ফোঁস করছে আর নতুন করে রি এন্ট্রি করতে চাইছে এখানে। ম্যাডাম দুটো নাম বলছি, লোড করুন। অনেক কষ্টে দুটো নাম পেয়েছি। বল, তাড়াতাড়ি বল। একটা হলো রাকেশ শর্মা আর আরেকটা নিকুঞ্জ দাস। ঠিকানা? রাধাকুঞ্জনগর। ম্যাডাম একটা চাওলা আছে, ও বলছিল যে এরা দুজন এখানে রোজ চা খেতে আসতো, হয়তো সুযোগের অপেক্ষায় ছিল। আমার ভালো মতো মনে আছে 7ই সেপ্টেম্বরের সেই সকালটা, আর ওই দুটো ছেলেকেও। আচ্ছা রামদা, একটা কথা বলুন তো, আপনার এই দোকানটা রাজিয়াগঞ্জ গার্ডেন থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে, তাহলে আপনি এটা কি করে বলছেন যে ওই দুটো ছেলে ফায়ারিং এর সময় ওখানেই ছিল? আরে থোড়ি না আমার কাছে কোনো দূরবীন ছিল যে এত দূর থেকে দেখতে পাবো। আর আমি এর জন্য বলছি এই দুটো ছেলেই এখানকার রাধাকুঞ্জের।
বছর বছর এখানেই চা খায়। ওই দিন সকালেও এসেছিল। এবার তুমি জিজ্ঞেস করো যে ওদের দুজনের সম্পর্কে কেন বলছি। জিজ্ঞেস করবো না। আরে মহারাজ, আপনি আমাকে শুধু এতটুকু বলুন যে আপনার কেন মনে হচ্ছে যে ওই দুটো ছেলেই ফায়ারিং এর সঙ্গে জড়িত ছিল? আরে দাদা এমনি বলছি নাকি, আমি তো এটা বলছি এখান থেকে ওরা চা খেয়ে গেল ওইদিকে, আর আধ ঘন্টা পর নিজের ফটফটিয়া নিয়ে ব্রুর করে এদিক থেকে ওদিকে চলে গেল। আর ওদের দুজনের পেছনে ধাওয়া করছিল দুটো হেলমেট পরা লোক। আর ওই দিনের পর ওই দুজন আমার দোকানে কোনোদিনও আসেনি। আমার ছেলে কিচ্ছু করেনি। ওকে কেন নিয়ে যাচ্ছেন আপনারা? আমার ছেলে কিচ্ছু করেনি। মা তুমি চিন্তা করো না মা, আমি কিচ্ছু করিনি। ম্যাডাম আমার কথা শুনুন না। ম্যাডাম 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 আমার কথাটা তো শুনুন ম্যাডাম। ম্যাডাম আপনি আমাকে পুরো ভুল বুঝছেন। আমাকে বোঝানোর একটা সুযোগ দিন অন্তত। সুযোগই কেন, আমি তোকে 4 আর 6 মারারও সুযোগ দেবো। ক্রিকেটের বলের মতন তোকে উঠিয়ে স্টেডিয়ামের বাইরেও ফেলবো, ভেতরে নিয়ে আসবো। আর বিশ্বাস করা আমায়, একটা লুজ বল ছাড়ি না আমি। নকশালি? হ্যাঁ স্যার, অ্যাঙ্গেল তো রয়েছে একটা। কিন্তু কয়েক বছর আগে আমাদের পুরো জেলাকে নকশাল মুক্ত ঘোষণা করা হয়েছে। হয়তো আরো একবার আদর্শগঞ্জে নিজেদের ডেরা ফেলার চেষ্টা করছে স্যার। স্যার আমরা শুধু সকালবেলা চা খেতে ওখানে গেছিলাম। হ্যাঁ স্যার, আমরা ওখানে ছিলাম, কিন্তু এই কেসে আমরা জড়িত নই স্যার। তোরা ওখানে ছিলিস এটাই যোগাযোগ প্রমাণ করার জন্য যথেষ্ট। আমাদের কথা বিশ্বাস করুন স্যার, আমরা শুধু ওখানে ঘুরতে গেছিলাম। দেখ চটপট বলে দে আমাকে, ওই দ্বিতীয় বাইকে যে লোকগুলো ছিল ওরা কে ছিল? হেলমেট পরা। ম্যাডাম আমরা জানি না ওরা কারা ছিল, আমরা তো ওখানে এমনি বসেছিলাম। তোরা ওখানে এমনি বসেছিলিস না, তোরা ওখানে বসেছিলিস শুটারদের ইশারা করতে মনসুর মল্লিক কখন আসছেন। নকশালের কোন গ্যাংয়ে আছিস তোরা? নকশা? না না স্যার, আমাদের ওদের সঙ্গে কোনো কানেকশন নেই স্যার। আমরা বলছি তো যে আমরা ওখানে শুধু এমনি গেছিলাম। স্যার আমরা সামনে থেকে দেখলাম মনসুর সাহেব ওয়াকিং এর জন্য আসছেন। স্যার আমরা তো ওনাকে গিয়ে গুড মর্নিং বলবো ভাবছিলাম। মনসুর সাহেব? হ্যাঁ, কিন্তু এর মধ্যেই ওই হেলমেট পরা লোক দুটো চলে আসে। কিন্তু যে মুহূর্তে ফায়ারিং শুরু হয় আমরা ভয়ে জমে যাই। এই জমে যাওয়া অবস্থাতেও তোরা পালিয়েছিলে আর খুনিদেরকে সঙ্গে নিয়ে। এটা মিথ্যে, আমরা ওদের সঙ্গে মোটেই পালাইনি স্যার। আমরা পালিয়েছি কারণ আমরা ভয় পেয়ে গেছিলাম। যেই ওরা ইউটার্ন মারে তখনই আমরা ভাবি যে ওরা হয়তো আমাদেরকেও মেরে ফেলবে। তারপর স্যার আমরা ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই। আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল স্যার। আমরাও বাকিদের মতনই পালিয়ে যাই স্যার। তাহলে আমাদের কাছে আসিসনি কেন তোরা দুজন? আর কেউ তো আসেনি ম্যাডাম, আমরা জড়াতে চাইনি, আমরা তো বাড়ি থেকেও বেরোয়নি। ওরা দুজনে কে ছিল? কোনো নকশালি, কোনো বাইরের গ্যাংয়ের, না লোকাল গ্যাংয়ের লোক? ওরা যারাই ছিল আমরা ওদের ব্যাপারে জানি না স্যার। আর একবার ভাবুন তো স্যার, ওই দুজন হেলমেট দিয়ে মাথা ঢেকেছিল। আমরা যদি ওদের সাথে হতাম তাহলে হেলমেট পরলাম না কেন? যাতে আমাদের তোদের উপর সন্দেহ না হয়। তোদের এই দুজনের ভালো মানুষের নাটকটা না অনেক বছর ধরে দেখছি আমরা। সোজাসুজি বল তোদের জোনাল কমান্ডারকে, আর কোন নকশালি গ্রুপকে বিলং করিস তোরা? স্যার আমাদের বিশ্বাস করুন স্যার, আমরা কোনো নকশাল নই, আমরা স্টুডেন্ট। স্যার আমি তো মনসুর স্যারের ফ্যান ছিলাম স্যার। স্যার উনি আমাদের এলাকার জন্য অনেক কিছু করেছিলেন স্যার, যেটা কেউ করেনি স্যার। আর স্যার আমরা তো ওনার মার্ডারের ব্যাপারে কখনো ভাবতেই পারবো না। ইরফান, এদের দুজনের ফোন রেকর্ডস এবং ছোটবেলা থেকে এখন পর্যন্ত সব হিস্ট্রি আমার চাই। আর নুসরাত, ওদের বাড়ি তল্লাশি নাও, নকশালি প্রোপাগান্ডাটাকেও লুক আউট করো। না, গত 1 বছর কেন, অনেক বছর ধরে নকশালদের সাথে কোনো লড়াই হয়নি। আমি বর্ডার এরিয়াতেও খোঁজ নিয়েছি, কিন্তু এ ধরনের নকশাল মুভমেন্টের কোনো খবর পাইনি। 6 বছর আগে নকশাল মুভমেন্ট পিকে ছিল, কিন্তু ওদের মোডাস অপারেন্ডি আলাদা। এরা পুলিশকে নিজেদের এলাকায় বা জঙ্গলে ঘিরে মারত। এভাবে শহরে এসে বাইকে বসে গুলি চালানো, এই ধরনের নকশাল অ্যাটাক আগে কখনো দেখিনি। ওই দিনেশ ছাড়া আর কেউ সাক্ষী দিতে সামনে আসেনি না? ইয়েস স্যার। আর যারা পালিয়ে গেছে ওখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করাও খুব মুশকিল। আর এই দীনেশ গুপ্ত বলছিল ওর ঠিক মনে পড়ছে না যে কারা কারা রেগুলার ওয়াকার ছিল ওখানে। আর এই আদর্শগঞ্জ থানাতে চাওয়ালা ইনফর্ম করেছিল। স্যার মনসুর স্যারকে গুলি করেছে স্যার। আমি ওর সাথেও কথা বলেছি, ও বলল ও গুলির আওয়াজ তো শুনেছিল আর ও দৌড়ে এসেও ছিল ক্রাইম সিনে। ধাই ধাই ধাই,
একের পর এক 5 বার গুলি করেছে। আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই কোনো বড় কাণ্ড ঘটে গেছে। সঙ্গে সঙ্গে আমি দৌড়ে ওখানে পৌঁছালাম, তো গিয়ে দেখলাম দীনেশ গুপ্ত ওখানে দাঁড়িয়েছিলেন। মনসুর স্যার, আরে আরে গুপ্তা বাবু, এসব কি করে হলো? তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যা, পুলিশকে ডেকে নিয়ে আয় এখানে। আর তারপর আমি এখানে আসি, সবাইকে বলেছি যে কি হয়েছে। আমি তো একেবারে চমকে গেছিলাম। আরে সকালবেলায় তো আমার সামনে দিয়ে হেঁটে গেলেন, আমার দোকানের পাশ দিয়েই তো গেলেন, আর সকালবেলা আমি রাম রামও বললাম ওনাকে। রাম রাম মনসুর সাহেব। রাম রাম জগদীশ, রাম রাম। সব ঠিক তো? এই সার্ভিস গান না নিয়ে যাওয়ার কথাটা কেউ কি করে জানতে পারলো? কারো সঙ্গে নিশ্চয়ই দেখা হয়েছে ওয়াকের সময়। কিন্তু স্যার কেউ জানতে পারবেই বা কি করে? আমি সিভিল ড্রেসে বেশিরভাগ ক্ষেত্রে গান টি শার্ট অথবা ট্র্যাক টি শার্টের নিচে কোমরের কাছে রাখা হয়। ওটাই তো বুঝতে পারছি না যে খবরটা লিক হলোটা কি করে। পিছু কেউ এমন ছিল যে ওনার উপর নজর রাখছিল, অদ্ভুত কাণ্ড করছিল। অতটা তো আমার মনে নেই, কিন্তু হ্যাঁ এটুকু বলতে পারি যে মনসুর স্যার আমাদের এখান থেকেই গেছিল। প্রত্যেক দিনের মতো আমি রাম রামও বলেছিলাম, উনি ওনার ডাক্তারবাবুর সাথে 2 মিনিট কথা বললেন আর চলে গেলেন। এই ডাক্তারবাবুটাকে? ওই আমাদের ডক্টর পঙ্কজ সিনহা। এই তো খুব কাছেই একটা ডাক্তারখানা আছে ওনার। হ্যাঁ, দেখা হয়েছিল মিস্টার মনসুরের সঙ্গে, আমাদের প্রায়ই দেখা হতো মর্নিং ওয়াকে। ডক্টর, আপনার কোনো কিছু সাসপিশিয়াস লেগেছিল? কেউ ওনাকে ফলো করছিল বা নজর রাখছিল? না ইন্সপেক্টর, এরকম কিছু দেখার জন্য একটা মানসিকতাও তো থাকে। মর্নিং ওয়াকের মুড ছিল আর আমরা সাধারণ কথা বলছিলাম। ওই সময় কি কথা হচ্ছিল? এই বললাম তো সাধারণ। উনি আমার পেশেন্টও ছিলেন, তাই আমি ওনার ক্ষতর ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম। ক্ষত মানে কিরকম ক্ষত? কিছুদিন আগে মনসুর স্যার একটা অপারেশনে গিয়ে আঘাত পেয়েছিলেন অন ডিউটি। সেই সময় আমি ওনার চিকিৎসা করি। এখানে এই পেটের বাঁ দিকে একটা আঘাত ছিল। ডাক্তার সাহেব, উনটা তো শুকিয়ে এসেছে, তবে মাঝে মাঝে ব্যথা হয়। দেখান, এমনি তো ভরে গেছে, শুধু শুকোতে একটু সময় লাগবে। আমি একটা অয়েলমেন্ট পাঠিয়ে দিচ্ছি, সপ্তাহে 3 বার লাগাবেন। 1 সপ্তাহের মধ্যে দেখবেন শুকিয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর। আর হ্যাঁ, কিছুদিনের জন্য আঘাতটাকে শুকোতে দিন, অ্যাকশন একটু কম করুন। আমাদের পুলিশদের ডিউটির আর একটা নাম তো অ্যাকশনই, আর ডিউটি আমাদের 24 ঘন্টা, সর্বদাই চোখ কান খুলে রাখতে হয়। তার মানে আপনাদের পুলিশের জীবন আমাদের ডাক্তারদের মতোই। তারপরে মনসুর স্যার নিজের রাস্তায় চলে গেলেন। আমি নিজের 9টার সময় খবরটা পেলাম যে ওনাকে শুট করা হয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছিল না। এই দেখা হলো, কথা হলো, চেক করলাম আমি ওনার। ডক্টর, আপনি যখন ওনার চেক করছিলেন তো ইন্সপেক্টর মালিক টি শার্ট উপরে তুলেছিলেন ক্ষত দেখাতে, লেফট হ্যান্ড সাইড থেকে ওপর দিকে, রাইট? হ্যাঁ ইন্সপেক্টর, ক্ষতটা বাঁ দিকেই ছিল, এখানে পেটের পাশে। হ্যাঁ স্যার, উনি ওনার সার্ভিস গান লেফট সাইডেই রাখতেন। মনসুর স্যার যখনই ডক্টরকে ক্ষত দেখাচ্ছিলেন তখনই কেউ নোটিস করেছিল যে ওনার কাছে সার্ভিস গান নেই, আর তাড়াতাড়ি খুনিদের জানিয়েছিল। স্যার ওটা যেই ছিল সম্ভবত মনসুর স্যারকে রেগুলার ফলো করতো, আর এটার জন্যই হয়তো ওয়েট করতো যে কখন ওনার উপর অ্যাটাক করা যেতে পারে। জগদীশ, ভালো করে মনে করার চেষ্টা করো, যখন ইন্সপেক্টর মল্লিক আর ডক্টর পঙ্কজ ওখানে দাঁড়িয়ে কথা বলছিলেন তখন ওখানে অন্য কেউ ছিল, বা এইদিকে, বা যে কোনো লোক যে প্রতিদিনের মতো ওই সময় এদিকে আসে? হ্যাঁ স্যার, একটা লোক তো ছিল। কে? স্যার বেশ কিছুদিন ধরে রহমান নামে একটা লোক এখানে বসে চা খেত। ও সেদিনও এখানে ছিল? হ্যাঁ স্যার, এখানেই ছিল। জগদীশ, এই রহমান কাদরি কে আর কোথায় পাওয়া যাবে? 44467891। ওনার নাম হচ্ছে রহমান কাদরি। এই নম্বরের সমস্ত কল রেকর্ড আগামী 8 ঘন্টার মধ্যে আমার টেবিলে চাই। স্যার এটা তো বলবেন যে জগদীশের দোকানে চা খেয়েছি বলে এমন কি অন্যায় করেছি? আমি কখন বললাম অন্যায় হয়েছে? আমরা তো শুধু সন্দেহ করছি, কারণ যে অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, তার তুমিও ভাগিদার। হ্যাঁ স্যার, আমি বিগত 5-6 দিন ধরে জগদীশের দোকানেই সকালবেলা করে চা খাই। তোর বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, বউ বাপের বাড়ি আর তোকে ঘর থেকে বের করে দিয়েছে। স্যার এসব কি উল্টো পাল্টা কথা জিজ্ঞেস করছেন আপনি আমাকে? না, এই কাদরির তো আমাদের এখানে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। এই রহমান কাদরির সাথে মনসুর স্যারের কোনো কানেকশন ছিল কি? না, যদি পার্সোনালি চিনতে সে কথাটা আলাদা, কাজের সাথে কোনো সম্পর্ক ছিল না। আমি সকাল সকাল হাঁটতে বেরোই শরীর ভালো রাখার জন্য, আর তারপর গিয়ে জগদীশের দোকানে বসে চা খাই। আর স্যার আপনি মনসুর স্যারের কথা বলছেন? তা স্যার আমি জানতেই পারিনি যে তিনি কখন থানা থেকে বেরিয়েছেন সকালবেলা হাঁটার জন্য। তুই মিথ্যে কথা বলছিস। জগদীশ তোর সামনে মনসুর স্যারকে রাম নাম করেছিল, উনি উত্তরে রাম নাম বলেছিলেন। এরকম হতেই পারে না যে তোর মন যায়নি ওখানে। স্যার আমি সেই সময় খবরের কাগজ পড়ছিলাম, চা খাচ্ছিলাম,
নিজের খেয়ালে ছিলাম স্যার। স্যার আমি আপনাকে কি করে বিশ্বাস করাবো যে ওখানে যা হচ্ছিল তার উপর আমার খেয়ালই ছিল না স্যার। গফুর খান? একদমই তাই, গফুর খান। রহমান কাদরি গফুর খানকে ফোন করেছিল সকাল 6:45 চায়ের দোকান থেকে। গফুর ভাই তুমি কোথায়? গফুর খান এ তো বিখ্যাত হিস্ট্রি সিটার আমাদের এলাকায়। ফাইল আছে এর নামে। স্যার আমার এই ফাইলটা এক্ষুনি চাই, তাড়াতাড়ি পাঠান। স্যার আমি আজ পর্যন্ত কোনো ভুল কাজ করিনি, আর আপনি আমাকে মনসুর স্যারের মতো দাবাং পুলিশ অফিসারের খুনের দায়ে ফাঁসাতে চাইছেন। স্যার 6:45 এই গফুর খানকে ফোন করেছিল। সম্ভবত সেই সময় মনসুর স্যার ওনার থানার থেকে বেরিয়ে জগদীশের চায়ের দোকানকে ক্রস করছিল। এই গফুর খানটা আবার কে? যথেষ্ট নামডাক আছে তার। আদর্শগঞ্জের প্রায় সবাই চেনে তাকে। সবাই ভালোর জন্য জানে না খারাপের জন্য? স্যার প্রথমে ভালোর জন্য, আপাতত খারাপের জন্য। মানে স্যার আজ থেকে 6 বছর আগে যখন এখানে নকশালীদের আতঙ্ক ছিল, স্পেশাল ফোর্সেস ছাড়াও সিভিলিয়ানরা নিজেদের একটা আর্ম ফোর্স তৈরি করে যার নাম ছিল লিবারেশন দল। আর স্যার এই লিবারেশন দল নকশালীদের সাথে ওদেরই ভাষাতে কথা বলতো। সাংঘাতিক এনকাউন্টার্স হতো এই নকশাল দল আর লিবারেশন দলের মধ্যে। আর স্যার এই দলকে সেই সময় সরকার আর পুলিশ দুদিক থেকে আনঅফিসিয়াল সাপোর্টও ছিল। এই গফুর খানের এই সবের সঙ্গে কি সম্পর্ক? স্যার এই গফুর আদর্শগঞ্জের লিবারেশন দলের নেতা ছিল। সাবাস সাবাস সাবাস, জোরে দৌড়ো, বন্দুক কাঁধে, লোড করো, ফায়ার। স্যার 4 বছর আগে এই লিবারেশন দলকে ডিসব্যান্ড করে দেওয়া হয়েছিল। স্যার নকশালীদের এই এক্সট্রাকশনকে বন্ধ করানোর জন্যই কিন্তু লিবারেশন দলকে দাঁড় করানো হয়েছিল। এই নকশালীরা কিন্তু এক থোক টাকা উসুল করে নিত বিজনেসম্যানদের থেকে। আচ্ছা যখন নকশালী মুভমেন্ট এই এরিয়াতে অলমোস্ট বন্ধ হতে লাগলো, তখন এই লিবারেশন দলেরই কিছু লোক ওই বিজনেসম্যানদের থেকে টাকা এক্সট্রাক্ট করতে লাগলো। প্রায় 4 মাস আগে গফুর অয়েল ট্রেডারের কাছে টাকা চেয়েছিল, আর ওই অয়েল ট্রেডার মনসুর স্যারের কাছে অভিযোগ করে তক্ষুনি উনি দেখা করতে ওর গ্রামে নয়াবাড়ি গেছিলেন। গফুর, তোর আদরের লোককে শুট করেছি ইঁদুরের মতো দৌড় করিয়ে। খবরটা নিশ্চয়ই তোর কাছে পৌঁছে গেছে। বা স্যার, কি পুরস্কার দিলেন আপনি আমার লোককে। কোনো সময় আমার এই লোকটাই নকশালদের ইঁদুরের মতো মেরেছিল, আর নাম আপনার ডিপার্টমেন্টের হতো। বুকে গুলি আমরা খেয়েছিলাম, এখানে বাহাদুরের মতো। তোর কি মনে হয় রংবাজি করা, তোলাবাজি করা এসবের লাইসেন্স পেয়ে গেছিস তুই? মানুষদের লুট করা বাহাদুরি, পুরুষত্ব? স্যার গফুর, আজ থেকে আমার এলাকায় কোনো এক্সটর্শন, কিডন্যাপিং চলবে না। যদি কোনো পানওয়ালাও অভিযোগ নিয়ে আসে যে তুই বা তোর কোনো লোক ওর পয়সা দিসনি, তাহলে পানের মতন চিবিয়ে পিক ফেলার মতন করে ফেলবো। বা স্যার, আপনাদের কাছ থেকে আর কি বা আশা করা যায়? যখন নকশালরা আপনাদের লোককে কুচি কুচি করে কাটতো, তখন কে আপনার পাশে ছিল? আমরা লোকেদের তৈরি করেছিলাম, আমরা ছেলেদের ট্রেনিং দিয়েছি, আপনাদের কত লোকেদের প্রাণ বাঁচিয়েছি আমরা, আর এখন আমাদেরই স্বীকার করবেন? লিবারেশন ফ্রন্ট তৈরি হয়েছিল নকশালদের বিরুদ্ধে লড়ার জন্য, আতঙ্ক ছড়ানোর জন্য নয়। এখন দলের কাজ শেষ হয়েছে। তুই যদি ভেবে থাকিস যে নকশালদের জায়গা নিবি, আমার কোনো কথা কাটাকাটির প্রয়োজন পড়বে না। আর এটাকে শুধু হুমকি বলে ভাবিস না গফুর। হ্যাঁ স্যার, আমি গফুর খানকে খবর দিয়েছিলাম। উনি 3 দিন ধরে আমাদের আদর্শগঞ্জে থাকতে শুরু করেন। গফুর ভাই তুমি কোথায়? ভালো কিছু খবর আছে। তোমার শত্রু মনসুর একদম খালি হাতে আছে। আমি নিজে চোখে দেখেছি। ওর টি শার্টের নিচে বন্দুক ছিল না। এর থেকে ভালো সুযোগ আর পাবেন না। শোন, তোর বাইক বার কর, তোর জন্য আর আমার জন্য 2টো হেলমেট আনবি। হ্যাঁ, 5 মিনিটে আমাকে তুলে নে।
চালা তাড়াতাড়ি তাড়াতাড়ি চালা। আমাদেরকে কিছু বলে যায়নি ম্যাডাম। দেখো, তুমি বলে দাও যে তোমার স্বামী গফুর এখন কোথায় লুকিয়ে বসে আছে। এমনিতে তুমি যদি বলে দাও তাহলে আমরা ওকে জীবিতই গ্রেপ্তার করব। তুমি জেলে এসে দেখাও করতে পারবে, আদারওয়াইজ কিন্তু জমির 2 গজ নিচে ওকে দেখতে পাবে, আর কোনোদিন খুঁজেও পাবে না তোমার স্বামী গফুর খানকে। যদি আপনার এই হুমকি ওর ওপর কাজ করতো, আমি এত বছর থেকে বলছি ছেড়ে দাও, বেরিয়ে এসো, কিন্তু শোনেনি। শিরিন, আমার কিন্তু অ্যাড্রেসটা চাই, ঠিকানাটা বল। আমি সত্যি জানি না ম্যাডাম, 2 সপ্তাহ থেকে না ফোন না কথা, সবসময় ফোন অফ থাকে, আমাদের জীবনের মতো। আমাকে মারবেন না স্যার, আমি কিছু করিনি, আমি সত্যি কিছু করিনি, আমাকে মারবেন না এভাবে। শর্মা, স্যার আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। ওই দিন গফুর ভাই আমাকে ফোন করে আর বলে 2টো হেলমেট আর বাইক নিয়ে আয়। পৌঁছে গেলাম স্যার, ওখান থেকে গাজী আমাদের পেছনের রাস্তাটা ধরতে বলেন, ওখান থেকে উনি মনসুর স্যারকে দানা খাইয়ে দেন। দেখে আমার গায়ের রক্ত হিম হয়ে যায় স্যার, আমি সত্যি বলছি স্যার, সত্যি বলছি। আমরা যদি একবার তোর উপর গুলি চালাই না, তুই কিন্তু পুরো বরফ হয়ে যাবি, একেবারে মর্গে। বাঁচতে চাইলে সত্যি কথাটা বল, গফুরকে কোথায় পাওয়া যাবে? স্যার আমি কিচ্ছু জানি না, আমি ওনাকে আদর্শগঞ্জের রেল স্টেশনে ছেড়ে দিই। লখনৌ ট্রেন যখন, তখন লখনৌতে নিশ্চয়ই কেউ না কেউ আছে। যখন লিবারেশন দল বন্ধ করে দেওয়া হয়েছিল, তো গফুর খানের সাথীরা এখানে ওখানে ছড়িয়ে যায়। ওর মধ্যে ছিল সুলতান জাফর, ও লখনৌতে চলে গেছিল। কতদিন থাকবে? আমি তো নিজেই জানি না কতদিন থাকবে, তাহলে তোমাকে কি বলবো? নিশ্চয় কোনো কাণ্ড ঘটে এখানে এসে লুকিয়ে আছে, কিছু লুকোচ্ছে আর নিজেকেও লুকিয়েছে। দেখো, আমরা কিন্তু বিপদে পড়ে যাব। বুঝতে পারছি না যে কিভাবে জিজ্ঞাসা করব, কি করি। সুলতান জাফর, গফুর খান কোথায়? গফুর দাদা ভিতরে আছে। দেখুন, আমরা ওনাকে এখানে ডাকিনি, উনি নিজেই এখানে এসেছেন, আমরা ওনার সঙ্গে যুক্ত নই। গফুর খান, যদি পালাতে চাস না তাহলে নিশ্চয়ই পালা, কারণ তোকে দৌড় করিয়ে মারতে আমাদের একটুও দ্বিধাগ্রস্ত হবে না। হ্যাঁ, ইন্সপেক্টর মনসুরকে 6খানা গুলি মেরেছিলাম। এই জন্য যে ইন্সপেক্টর মনসুর মল্লিক তোর রংবাজি বন্ধ করে দিয়েছিল? এটা আমার এলাকা, এখানে আমার দাপট ছিল, আমরা এই দাপটটা নকশালদের থেকে ছিনিয়েছিলাম। তো তুই ওদের থেকে আলাদা কি হলি? তুই নিজের মতো গুন্ডাগিরি করছিলি। আমি তো গুন্ডাই, আমরা যখন নকশালদের সাথে লড়তাম তখন আমরা গুন্ডাই ছিলাম। আমরা লিবারেশন দলের কাজ নিজেদের হাতে নিয়েছিলাম, কেননা বুকের পাটা ছিল, ভেতরে একটা আগুন জ্বলতো যা নকশালদের কাঁপিয়ে দিয়েছিল। সেই যুদ্ধে আমাদের কত বীর সৈনিক ওই লড়াইয়ে শহীদ হয়ে গেছে স্যার। লিবারেশন দলের অনেকেই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর নতুনভাবে নিজের জীবন শুরু করেছে। বেশি দূর পর্যন্ত দেখতে হবে না, তোর দলের সাথীদার সুলতান জাফরের কথাই ধর, যার ঘরে তুই লুকিয়েছিলি। যখন দল বন্ধ হয়, লোকটা লখনৌতে গিয়ে নতুনভাবে জীবন শুরু করে, তোর মতো ক্রিমিনাল হয়নি। হাতের 5খানা আঙুল একই রকম হয় না স্যার। হ্যাঁ, হয় না একরকম, কিন্তু যদি একটা আঙুলের ঘা পচে যায় তখন সেটা কেটে দিতে হয়, না হলে সেটা পুরো হাত, পুরো শরীরকে পচিয়ে দেয়। তো ভাবছেনটা কি? করে দিন না মিথ্যে এনকাউন্টার আমার, যেটা আপনি সবসময় করেন। ফেক তো তুই হবি, ফেক এনকাউন্টার তোরও হবে, কিন্তু আদালতে। তুই একজন সাহসী এবং সৎ ইন্সপেক্টরের প্রাণ এই জন্য নিয়ে নিলি যে তোর দাদাগিরি বন্ধ হয়ে গেছে। গফুর, নিজেকে কখনো সিপাই ভাবিস না, তাহলে সেটা সিপাহীদের অপমান করা হয়।
ম্যাডাম, মনসুর স্যারকে এমন একজন ব্যক্তি গুলি করেছে যে হতাশ হয়ে গেছিল, কেননা স্যার ওর সব খারাপ কাজ বন্ধ করেছিলেন। ওই দিনই ও বন্দুক নিয়ে যেতে ভুলে গেল। হ্যাঁ, এখনো পর্যন্ত তো এটাই ভাবতে পারছি। মনসুর স্যারের মাথা থেকে এই কথাটা শুধুমাত্র একবার বেরিয়ে যায়। একটা ভুলের এত বড় শাস্তি। স্যার, এই লিবারেশন দলের আরো কোনো গ্যাং আছে যারা নিজেদের কোনো প্রাইভেট গ্যাং বানিয়ে নিয়েছে, যারা এক্সটর্শন আর তোলাবাজিতে অ্যাক্টিভ। আমরা এরকম সব দলের মেম্বারদের পেছনে পড়ে আছি, খুঁজে খুঁজে নিউট্রালাইজ করছি ওদের। স্যার, হিস্ট্রি সাক্ষী, পলিটিক্স হোক বা ক্রাইম ওয়ার্ল্ড, আমরা দেখি যখনই কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করা হয়, দ্বিতীয় কাঁটা সবসময় প্রথম কাঁটার থেকে বেশি বিষাক্ত হয়। আমাদের দেশেও কোনো পার্টি বা কোনো সরকারকে বদনাম করার জন্য ওনাদের পলিটিক্যাল রাইভালস গুন্ডাদের দলগুলোকে স্পন্সর করে, তারপর একদিন এই লোকগুলোই স্পন্সরারদের মাথার ওপর বসেই যা ইচ্ছে তাই করে। মানুষ ভুলে যায় যে লোহা লোহাকেই কাটে, কিন্তু শেষমেশ লোহা তো লোহাই, আর জং তো পড়বেই। ইন্সপেক্টর মল্লিক এই জংটাকেই আটকাচ্ছিলেন। তিনি কোনো ক্রিমিনাল গ্যাংকে উঠতেই দিচ্ছিলেন না। উনি গফুরের মতো সব ক্রিমিনালের জন্য দুঃসংবাদ, আর আমাদের সংকল্পও এটা হতে হবে। আমরা গফুরের মতো সব ক্রিমিনালদের জন্য দুঃসংবাদ হয়ে যাব। ইন্সপেক্টর মনসুর মল্লিকের জন্য আন্তরিক শ্রদ্ধাঞ্জলি এটাই হবে যে উনি যে ভালো কাজগুলো শুরু করেছিলেন আমরা এগিয়ে নিয়ে যাব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.